সারা ভারতবর্ষব্যাপী জেলা আধিকারিকের মাধ্যমে প্রদর্শন র্যালির মাধ্যমে আমরা পুনরায় রাষ্ট্রপতিকে সূচিত করি যে অবিলম্বে আমাদের যে 10টি দাবি সারা ভারতবর্ষব্যাপী যে ন্যাশনাল দাবি, সেই ন্যাশনাল দাবির উপর ভারতের যারা কর্তৃত্ব তারা যাতে চিন্তন মন্থন করেন এবং এটাকে বাস্তবায়ন করার জন্য যাতে তারা আত্মনিয়োগ করেন, আত্মমনোযোগ করেন দেন। এরপরেও সরকারের পক্ষ থেকে তথা ভারতের রাষ্ট্রপতির পক্ষ থেকে কোন রকম সদুত্তর না মেলার পর আমাদের তৃতীয় দফার কার্যক্রম তথা আজকের কার্যক্রমের দিকে এগোতে আমাদেরকে বাধ্য করে ভারতের যারা কর্তৃত্ব, যারা ভারতের নিয়ন্ত্রক, যারা ভারতবর্ষকে পরিচালনা করছেন তথা ভারতের সরকার, তো আমাদের আজকের যে বিষয়সূচি তথা আমাদের এই 3 দফার যে কার্যক্রমের বিষয়সূচি, সেই বিষয়সূচিগুলো হলো 1 নম্বরে কেন্দ্রীয় সরকার দ্বারা ওবিসিদের জাতিভিত্তিক জনগণ ধ্বংস হয়ে যাচ্ছে। তো যেখানে ভারতের যে প্রত্যেকটি সংস্থা, প্রত্যেকটি সরকারি সম্পত্তি যেটা বর্তমানে 140 কোটি জনগণের সম্পত্তি, সেই 140 কোটি জনগণের সম্পত্তিকে ইভিএম ঘোটালার মাধ্যমে সত্তাকে কবজা করে ভারতের মনুবাদী সরকারগুলো নিজের ইচ্ছে মতো সেটাকে বিদেশি কোম্পানির হাতে তুলে দিচ্ছে। যে সরকারি সম্পত্তি তথা দেশের 140 কোটি জনগণের সম্পত্তিকে বেসরকারের হাতে তুলে দেওয়ার ক্ষমতা কে দিল? কোন হারামজাদা দিল সরকারকে যে দেশের 140 কোটি জনগণের সম্পত্তিকে নিজের ইচ্ছে মতো পুঁজিপতিদের হাতে বিলিয়ে দেওয়ার সেই অধিকারটা কোন হারামজাদা দিল? সাথীও আমরা বলতে চাই অবিলম্বে এই বেসরকারীকরণ পদ্ধতিটা সরকার যাতে বন্ধ করে দেয়, নইলে এই বেসরকারীকরণকে বন্ধ করার জন্য দেশের 140 কোটি জনগণের মধ্যে এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি যারা রয়েছে তারা জি জান লাগিয়ে এই ব্যবস্থাকে বন্ধ করার জন্য তারা আত্মনিয়োগ করবে। কারণ দেশ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর দেশ নয়, দেশের 140 কোটি সাধারণ মানুষের দেশ। এটা কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বাপের দেশ নয়, এটা জনগণের আমার আপনার মতো সাধারণ 140 কোটি মানুষের দেশ। এবং 140 কোটি জনগণের সম্পত্তি কখনোই 2-1 জন নেতা মন্ত্রী তারা কখনোই বিক্রি করতে পারে না এবং এটা কখনোই হতে দেওয়া যাবে না। তো সাথীও এই বেসরকারীকরণকে যাতে অবিলম্বে বন্ধ করা হয় এবং ইতিমধ্যে যে সমস্ত সংস্থাগুলোকে বেসরকারীকরণ করা হয়েছে সেই বেসরকারীকৃত সংস্থাগুলিতে যাতে রিজার্ভেশন ব্যবস্থা অটুট রাখে, বহাল থাকে, তার প্রতি ডিমান্ড রেখে আজকে আমাদের এই বন্ধ কর্মসূচি। 4 নম্বর যে বিষয়, আজকের বন্ধের যে 4 নম্বর বিষয়, সেই 4 নম্বর বিষয়টা হচ্ছে এমএসপি গ্যারান্টি আইন কৃষকদের স্বার্থে তৈরি করে সেটা সারা ভারতবর্ষব্যাপী লাগু করতে হবে। সাথীও ভারতবর্ষের পণ্য ব্যবস্থায় দেখবেন যে সমস্ত পণ্যগুলো ইন্ডাস্ট্রিয়াল থেকে উৎপন্ন হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল মারফত আমাদের কাছে পৌঁছচ্ছে, ইন্ডাস্ট্রিতে বা শিল্পতে সেটাকে তৈরি করা হচ্ছে, সেটার উপরে দেখবেন আপনারা ম্যাক্সিমাম প্রাইস লেখা থাকে, সর্বোচ্চ দাম লেখা থাকে এবং সেই সর্বোচ্চ দামে সাধারণ মানুষকে কিনতে হয়। ম্যাক্সিমাম প্রাইস আপনারা এখনো দেখতে পারেন, চেক করে এই দোকানগুলোতে দেখবেন যে সমস্ত জিনিসগুলো ইন্ডাস্ট্রি বা শিল্প থেকে উৎপন্ন হয়ে আসছে সেখানে দেখবেন ম্যাক্সিমাম প্রাইস রেট লেখা রয়েছে। কিন্তু জনগণ, দেশের অন্নদাতা যারা কৃষক, তাদের উৎপন্নকৃত যে ফসল বা পণ্যদ্রব্য, সেই পণ্যদ্রব্য সরকার মিনিমাম দামে কিনতে চায় না। মিনিমাম সাপোর্ট প্রাইস যে এমএসটি, সেই এমএসটির গ্যারান্টিটুকু স্বাধীনতার 75 বছর পরে অর্থাৎ আজকে 2022 তারিখ পর্যন্ত সেই মিনিমাম সাপোর্ট প্রাইসটুকু দেয়নি। কি দুঃখের বিষয়। তো যে সমস্ত সরকার আজকের তারিখ পর্যন্ত কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্যটুকু দিতে অসমর্থ, যারা করতে পারেনি,
तो এই ধরনের नालायक सरकार के আপনারা কি করবেন? क्या करने का इन जैसे नालायक सरकार को? चटने का। जो सरकार आज तक कृषकों को, किसानों को मिनिमम सपोर्ट प्राइस देने तक लायक नहीं है, नहीं दे पाया है, वो सरकार हमारा किस काम के है? लात मारने का है। वो सरकार हमारा किसी काम का नहीं है। इन जैसे नालायक सरकारों को हमारा किसी काम का नहीं है। আবার অন্যদিকে যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে আমাদের কাছে আসছে, সেখানে ম্যাক্সিমাম প্রাইস বা ম্যাক্সিমাম সর্বোচ্চ মূল্যে আমাদেরকে কিনতে হচ্ছে। এটাকেই বলছে শোষণ, এটাই হচ্ছে শোষণ। তো ভারতের সরকার আমাদের জনসাধারণকে আর দেশের 140 কোটি জনগণকে কিভাবে স্টিম রোলারের মতো পিছিয়ে শোষণ করছে, সেটা আপনারা একবার আইডিয়া লাগাতে পারেন, ধারণা করতে পারেন। ভারতবর্ষ বিদেশিদের অধীনে ছিল, তখন বিদেশিরা শোষণ শাসন করেছে ভারতবর্ষকে। ওরা যেহেতু বিদেশি, এটাই স্বাভাবিক যে এদের যে দেশে যাবে শোষণ শাসন করতে, তারা সেখানকার মানুষকে শোষণ শাসন করবে। কিন্তু নিজেদের স্বাধীন দেশেও যদি স্বাধীনতার 75 বছর পরেও দেশের জনগণকে এইভাবে শোষিত হতে হয় সরকারের দ্বারা, নিজস্ব সরকারের দ্বারা এভাবে যদি শোষিত করা হয় देशे जनगण के, ताले वो सरकार हमारा किस काम का है भाई? वो सरकार हमें नहीं चाहिए। ऐसा नालायक सरकारों को हम नहीं चाहिए, ऐसे नालायक सरकार को नहीं चाहिए। और मैं तो ये भी बात कहता हूँ, इन जैसे नालायक सरकारों को पिछवाड़े पर लात देनी चाहिए। इन जैसे नालायक सरकारों को पिछवाड़े पर लात देनी चाहिए। ये भी मैं खुला माइक पर बोल रहा हूँ। किसी सरकार का जो करने का है कर ले, सरकार का जो करने का है कर सकता है, कर ले। क्योंकि हम जो बात कहते हैं विद इन द कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया को ध्यान में रखते हुए हम कहते हैं। ऐसे हम अल्लू गल्लू नत्थु गेरा नहीं है, जो मन में आया बात कह दिया। ऐसा हम अल्लू गल्लू नत्थु गेरा नहीं है। विद इन द कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया के दायरे में रहकर हम ये बात करते हैं। किसी सरकार का जो करने का है कर सकता है। चेहरा दिखाने के लिए हम लोग गद्दी में बैठा है क्या? हम लोगों को चेहरा दिखाने के लिए, हम लोगों को शोषण करने के लिए हम ऐसे सरकार को नहीं चाहिए, बिल्कुल नहीं चाहिए हम ऐसे सरकार को। चाहे वो राज्य की सरकार हो, चाहे वो केंद्र की सरकार हो, सब मिले जुले हुए हैं और सब मिलजुल कर जनता को शोषण कर रहे हैं। 5 নম্বর যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে যে পুরনো পেনশন স্কিম, সেই পুরনো পেনশন স্কিম ব্যবস্থাকে বহাল রাখতে হবে। পুরনের যে পেনশন স্কিম ব্যবস্থা ছিল, সেই পুরনো পেনশন স্কিম ব্যবস্থা বর্তমানে কেন্দ্রের সরকার এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্যের সরকারগুলো সেই পুরনো পেনশন স্কিম ব্যবস্থাকে তুলে দিয়ে বন্ধই করে দিল। তো এই ব্যবস্থাকে আমরা ধিক্কার জানাই। যে সমস্ত সরকারি কর্মচারীরা 30-40 বছর ধরে সরকারি কাজে নিয়োগ থাকেন, সরকারি কাজে সেবা দেন জনগণকে, সেই রিটায়ারমেন্টের পর তাদেরকে কোনো রকম পেনশন দেওয়ার যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাকে সরকার বন্ধই করে দিচ্ছে। তো এরকম পাষাণ সরকারকে দেখে আমাদের কি লাভ? বিশেষ করে যারা সরকারি চাকরি বাকরি করছেন বিভিন্ন সংস্থায়, বিভিন্ন ডিপার্টমেন্টে, এমনকি আজকে যারা আমাদের এই র্যালিতে যারা সরকারি আধিকারিকও রয়েছেন, উনাদেরও যে আগামী দিনে এই ব্যবস্থা উনাদের উপরও কার্যকর হবে। কিন্তু দুঃখের বিষয়, সেখানে সকলে এখানে চুপচাপ। দুঃখের বিষয়, ভারতের সকলে সরকারি ডিপার্টমেন্টের কর্মরত কর্মচারীগুলো এখনো তারা মুখে কুলুপ সেটে বসে রয়েছে। কি দুঃখের বিষয়, কি লজ্জার বিষয়। অর্থাৎ নিজের পায়ে নিজের হাত দিয়ে কুড়োল মারার মতো ঘটনা আমরা করছি এবং এর প্রতি আমরা কোনো গম্ভীরও নয়, এর প্রতি আমরা কোনো সজাগ সচেতনও নয়। এর প্রতি যে আওয়াজ উত্তোলন করার প্রয়োজন রয়েছে সেদিকেও আমরা কিন্তু ধ্যান দিই। কি দুঃখের বিষয়। তো আমাদের রাষ্ট্রীয় পিছড়া বর্গ মোর্চার মারফতে আমরা মাং রাখছি বা ডিমান্ড রাখছি যে পুরনো পেনশন ব্যবস্থা যেটা ছিল, সেই পুরনো পেনশন স্কিম ব্যবস্থাটাকে পুনরায় কার্যকরী বা বহাল রাখতে হবে।
আমাদের পরবর্তী যে 7 নম্বর বিষয়, সেই 7 নম্বর বা 6 নম্বর বিষয়টা হচ্ছে এনআরসি, এনপিআর এবং সিএ নামের যে কালা কানুন, যা 2018-19 সালে ভারতবর্ষের সমস্ত জায়গায় একটা আলোড়ন সৃষ্টি করার মতো একটা নীতি ছিল। তো কেন্দ্রের যে মনুবাদী সরকার, সেই সরকার নিজেদের দেশের জনগণকে বোকা বানিয়ে নিজেদের দেশেই তাদেরকে বেনাগরিক করে দেওয়ার জন্য যে তিনটি কালা কানুন তৈরি করেছে, এই তিনটি কালা কানুন হচ্ছে এনআরসি, এনপিআর, সিএ। এই তিনটি কালা কানুনের মাধ্যমে দেশের এসসি, এসটি, ওবিসি মাইনরিটিদেরকে নিজেদের দেশে বেনাগরিক করে দেওয়ার আইন তৈরি করেছে। অনেকেই বলবেন হয়তো না, এনআরসি, সিএটা মুসলমানদের জন্য। না সাথী, এনআরসি, সিএ যে আইনটা, এনপিআর আইনটা শুধুমাত্র মুসলমানদেরকে তাড়ানোর জন্য নয়, এটা এসসি, এসটি, ওবিসিদেরকে তাড়ানোর বিষয়। মুসলমানদের পক্ষে যে যতটা খতরনাক, তার থেকে 3 গুণ ज्यादा খতরনাক এসসি, এসটি, ওবিসিদের। কেন? এর জ্বলন্ত উদাহরণ রয়েছে আসামে, যেখানে এনআরসি হয়েছিল, সেখানে 19,48,000 মানুষকে এনআরসির লিস্টে ফেলা হয়েছিল, অর্থাৎ নাগরিকত্ব থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। তার মধ্যে লগভগ 5 লাখের সামথিং মুসলমান সম্প্রদায়ের ছিল, আর বাকি 14,48,000 মানুষই হচ্ছে এসসি, এসটি, ওবিসি। তাহলে এখানে আপনারা ধারণা লাগাতে পারেন যতটা এটা মুসলমানদের জন্য খতরনাক, তার থেকে বেশি 3 গুণ ज्यादा বেশি এসসি, এসটি, ওবিসিদেরকে বেনাগরিক করার জন্য এই আইন। তাই আমরা চাই পুনরায় সংসদে অর্ডিন্যান্স এনে এই এনআরসি, সিএ, এনপি আইনের বিরুদ্ধে কানুন তৈরি করে সেটাকে কানুনান যাতে রদ করা হয়, কানুনান সেটাকে যাতে বন্ধ করা হয়, রিপিল করা হয়, তার জন্য আমাদের আজকের এই বন্ধ কর্মসূচি। তার পরবর্তী বিষয় হলো বিকাশের নামে, পর্যায়বরণ সংরক্ষণের নামে তথা পশু সংরক্ষণের নামে আদিবাসীদের যে মৌলিক অধিকার इंडियन कॉन्स्टिट्यूशन 241 के तहत पंचम एवं षष्ठम शेड्यूलर जे प्रविधान, सांविधानिक प्रविधान से संवैधानिक प्रविधान तथा जल जमी जंगलेर अधिकार থেকে ভারতের আদিবাসীদেরকে উৎখাত করে বেদখল করা হচ্ছে এবং এই ঘটনা ভারতের সর্বত্রই হচ্ছে এবং রাজ্য এবং কেন্দ্রের সরকার, সমস্ত সরকার মিলেজুলে এই কার্যক্রমগুলো সারা ভারতবর্ষে চালাচ্ছে। তো এই বিষয়কে আমরা সরকারের এই কর্মসূচিকে আদিবাসীদেরকে নিজেদের ভিটে মাটি, জল জমি জঙ্গল থেকে উৎখাত করার যে বিষয়, সেই বিষয়টাকে আমরা সম্পূর্ণ ধিক্কার জানাই এবং সরকারকেও ধিক্কার জানাই এবং সরকারকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে ভারতের যারা আদিবাসী, সেই আদিবাসী ভারতের কতটা, ভারতকে নির্মাণ করার জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা এবং তাদের যে महत्व एवं इम्पोर्टेंसटा भारतेर पक्षे कतटा, सेटा यदि भारत सरकार प्रमाण हिसेबे देखते चाय ताहले इंडिजिनियास पिपलेर जे डेफिनेशन, विशेषत इंडियार क्षेत्रे जे इंडिजिनियास पिपलरा रयेछे तादेर जे संज्ञा से यूएनओ अर्थात यूनाइटेड नेशंस अफ अर्गानाइजेशनेर मध्य जेटा रयेछे सेटा देखे निये आसते पारे। सरकारेर यदि ना जाना थाके ताहले सेखान थेके यूएनओ थेके इंडिजिनास पिपलদের যে রাইট, সেই রাইট সম্পর্কে বিশেষত ইন্ডিয়ান ইন্ডিজিনাস পিপলের যে রাইট সেটা সেখান থেকে দেখে আসুক। কারণ ইউএনের যে সিদ্ধান্ত, সেই ইউএনের সিদ্ধান্ত পৃথিবীর প্রত্যেকটি দেশ অক্ষরে অক্ষরে মানে, কিন্তু ভারত সরকার সেই ইউএনের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখাচ্ছে এবং সর্বোপরি ভারতের কনস্টিটিউশনের মধ্যে যে প্রবিধান রয়েছে 241 আর্টিকেলের তহত পঞ্চম এবং ষষ্ঠম শিডিউলের যে প্রবিধান রয়েছে, সেই পঞ্চম ষষ্ঠম শিডিউল আজকে স্বাধীনতার 75 বছর পরেও ভারতবর্ষের বাম ডান কেন্দ্র এবং রাজ্যের কোন সরকারই বাস্তবায়ন করল না। আমরা নতুন করে বিধানসভা লোকসভাতে কানুন তৈরি করে আমাদের জন্য কানুন তৈরি করে এটাকে বাস্তবায়নের কথা বলছি না, যেটা অলরেডি ডক্টর আম্বেদকরের
আম্বেদকর সাহেব আমাদের জন্য লিখে গেছেন, সেই লিখে রাখা কনস্টিটিউশনাল রাইটটা আজ পর্যন্ত তারা ইমপ্লিমেন্ট করতে পারলো না। এই সমস্ত নালায়ক সরকারকে দেখে আমার খুব লজ্জা লাগছে। এই সমস্ত নালায়ক সরকারকে দেখে খুব লজ্জা, যে সরকার সংবিধানে লেখা রয়েছে, সরকার যখন তৈরি হয় বা সরকার যখন তারা সরকারি পদে বহাল থাকে, তখন সংবিধানের প্রথমে তারা শপথ নেয়। সংবিধানের শপথ নিয়ে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে সামনে রেখে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে অক্ষরে অক্ষরে পালন করবে, এটার শপথ নেই। অথচ ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ধারা, ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে আমাদের রাইট রয়েছে, সেই রাইটটাকে আজ অবধি কোন সরকারই বাস্তবায়ন করলো না। এই সমস্ত কানা সরকার কি করবেন আপনারা বলুন তো? যে সরকার আমাদের জন্য যে রাইট, সেই রাইটটা আজকের স্বাধীনতার 75 বছর পরে তাদের চোখেই পড়ছে না। এই সমস্ত কানা सरकार क्या करने का, यार चटने का? इस सरकार को क्या करने का? चटने का, पिछड़े पर लाभ देना देकर भगाना चाहिए गति से। স্বাধীনতার 75 বছর হয়ে গেল, যেটা অলরেডি লেখা আছে, নতুন করে আমরা আইন বানিয়ে আমাদের জন্য সেটা তৈরি করার কথা বলছি না। যেটা অলরেডি কনস্টিটিউশনে আছে সেটাকেই বাস্তবায়ন করুন না। এবং দুঃখের বিষয়, কোন সরকার 75 বছর, স্বাধীনতার 75 বছর পরে তাদের চোখে পড়লো না। সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, বাস্তবায়ন করার জন্য তারা নালায়ক প্রমাণ হয়ে গেল, নালায়ক। তো এই সমস্ত নালায়ক সরকারকে কি করবেন রে ভাই? এত নালায়ক সরকার, আমরা দেশের জনগণ, সাধারণ মানুষ নিজেদের রক্ত জল করা ট্যাক্সের পয়সা দিয়ে দেশকে চালাচ্ছি, সরকারকে ট্যাক্স দিচ্ছি, এটা সম্পূর্ণ আমাদের ডাস্টবিনে চলে যাচ্ছে, আমাদের রক্তের জল করা পয়সাটা। আর এই সমস্ত সরকারকে, সরকার যখন একবার হয়ে যায় তখন তারা পেনশন সারা জিন্দগি পায়, জনসাধারণ নিজেদের ট্যাক্সের টাকা দিয়ে সারা জিন্দগি তাদেরকে চালায়। আর এই সমস্ত সরকার, নালায়ক সরকার, স্বাধীনতার 75 বছর পরেও তাদের চোখে পড়লো না যে আদিবাসীদের ফান্ডামেন্টাল রাইট, সেটাকে বাস্তবায়ন করতে হবে। সাথীয়, এই প্রসঙ্গে আমি, যেহেতু এটা আদিবাসীদের বিষয়, আদিবাসীদেরকে বলতে চাই এবং সেটা আদিবাসী দিয়ে বলতে চাই। এই স্বাধীনতা না 75 বছর হুই না, বাং কংগ্রেস, বাং সিপিএম, বাং টিএমসি, বাং বিজেপি, কোন মনুবাদী দলকে আবুয়া কনস্টিट्यूशन रे जे संविधान रे जे अधिकार मिना, उना अधिकार बहाल लगिते तिहिं धबी बाको दारिदा। और उनका नालायक सरकार अबू गड़ एम कते भोट गुन माव का, जहां को तैयार लायक कना को, जहां को तैयारी ना उचित कना, उनको अबू भोट चला कते भोट गुन माव का। तो नुआ अबू सावधान हुई तब ना, जुदी अबू नुका कना लिखा उनको की कांग्रेस, बीजेपी, सीपीएम, टीएमसी की अंध भावे कना लिखा जुदी भोट गुन माव का, ताले आदिवासी हालात निका खा बांग्ला खाली बुन खोजो कना जे এই সরকার করলো না, ওই সরকার করলো না, ওই সরকার করলো না। আর আমরা ভোট দেওয়ার সময় আদিবাসীরা কি করছে? দড়িয়ে তাদেরকে ভোট দিচ্ছি কেন? আমরা নিজেদের অধিকার সম্পর্কে যতক্ষণ পর্যন্ত ওয়াকিবহাল এবং সচেতন হব না, ততক্ষণ অবধি আমাদের কেউ করনে वाला নয়, না কংগ্রেস, না বিজেপি, না सीपीएम, ना टीएमसी, कोई करने वाला नहीं है। हमको ही आवाज उठाना पड़ेगा। ये समस्या है हमारी, तो समाधान हमको ही करना पड़ेगा। जो समस्या पैदा करते हैं वो समाधान किया नहीं करते, कभी किया नहीं करते। अगर समस्या का समाधान किया करते वो, तो समस्या पैदा ही नहीं करते। तो इसलिए जो लोग समस्या निर्माण करते हैं, वो लोग समस्या का समाधान बिल्कुल नहीं करेगा। वो हम लोगों को ध्यान रखना चाहिए। तो এই জন্য আমি বলি, যে সমস্ত কংগ্রেস, বিজেপি, সিপিএম, টিএমসির নেতাগুলো, বিশেষ করে দালাল ভাড়ুয়াগুলো আমাদের কাছে যাবে, তখন আমরা ঝাঁটা দিয়ে যাতে তাদেরকে স্বাগত করি, ঝাঁটা দিয়ে যাতে তাদেরকে স্বাগতম করি। কেন? স্বাধীনতার 75 বছর হয়ে গেল, সেই কানা সরকারগুলোর এবং তাদের চামচা দালাল ভাড়ুয়াগুলোর আজ পর্যন্ত কনস্টিটিউশনালের যে রাইট আমাদের জন্য রয়েছে, তার সেটা চোখেই পড়লো না। তো এই সমস্ত দালাল ভাড়ুয়া এবং নালায়ক সরকারের প্রতিনিধিরা যখন আমাদের কাছে যাবে ভোট নেওয়ার জন্য, তখন যাতে আমরা ঝাঁটা জুতো দিয়ে তাদেরকে স্বাগতম করি, ওয়েলকাম করি। তো সাথীয়, দেশের সমস্ত ডিপার্টমেন্ট থেকে, দেশের সমস্ত বড় বড় যে জিনিস থেকে, মেডিকেল সায়েন্স বলুন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলুন, আরো বড় বড় যে ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্ট গুলো থেকে আদিবাসীদেরকে
দূরে সরিয়ে রেখে আজকের তারিখ পর্যন্ত তারা সেই অসভ্য সময়ের মতো তাদের সঙ্গে সরকার সুলুক করছে, ব্যবহার করছে। এটা আমাদেরকে অত্যন্ত সচেতন ভাবে, সতর্ক ভাবে এটাকে জানতে হবে, বুঝতে হবে যে দেশের সরকার দেশের ইন্ডিজিনাস পিপুলের উপর এইরকম আচরণ করে, এইরকম সুলুক ব্যবহার করে, সেই সমস্ত সরকারের প্রতি যাতে আমরা আগামী দিনে তাদের প্রতি যোগ্য সুলুক করতে পারি, তার জন্য আমাদেরকে কনসাস এবং সচেতন হওয়ার আবশ্যকতা রয়েছে। সেই সমস্ত সরকারকে যাতে আমরা যোগ্যভাবে, সঠিকভাবে যাতে সঠিক সময়ে ওয়েলকাম করতে পারি, ঝাঁটা জুতোর মাধ্যমে, সেদিকে আমাদের কনসাস থাকতে হবে, সচেতন থাকতে হবে। সাথীয়, এর পরবর্তী যে বিষয়, জোরপূর্বক ভ্যাকসিনেশনের বিরুদ্ধে আজকের যে আমাদের বন্ধ কর্মসূচি, তার মধ্যে যে বিষয় রয়েছে যে জোরপূর্বক ভ্যাকসিনেশন করা যায়। সাথীয়, এখানে স্পষ্ট করে দিই আপনাদের, আমরা ভ্যাকসিনেশনের বিরোধী নয়। যে স্বেচ্ছায় ভ্যাকসিন নেবে সে নিতেই পারে, আমরা সেটাকে সমর্থন করি, কিন্তু যাতে কখনো হেলথ ডিপার্টমেন্টের যারা মিশনারি এবং ভারত সরকার যাতে কখনো জবরদস্তি ভাবে কাউকে প্রভাবিত করে ভ্যাকসিনেশন না করে। কেউ যদি স্বেচ্ছায় ভ্যাকসিন নেই, নো অবজেকশন, হি ক্যান টেক দ্য ভ্যাকসিন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু জনগণকে খবরদার জোরপূর্বক প্রভাবিত করে ভ্যাকসিনেশন করা যাবে না। বিভিন্ন রকম টাল বাহানা দেখাচ্ছে কি না, আপনার ছেলেকে স্কুলে ভর্তি হবে না, হসপিটালে ভর্তি হবে না, অমুকে করবে না, বিভিন্ন রকমের ভয় দেখিয়ে জনগণকে প্রভাবিত করে ভ্যাকসিনেশন করা হচ্ছে। যেখানে আলটিমেটলি ভারতের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যেখানে নির্ণয় দিয়েছে যে জবরদস্তি ভ্যাকসিনেশন করা যাবে না, সেখানে ভারতের হেলথ ডিপার্টমেন্ট এবং ভারত সরকার কোথা থেকে সাহস পায় যে জনগণকে জবরদস্তি ভ্যাকসিনেশন করার? তাদেরকে কে রাইট দিল? কোন হারামজাদা তাদেরকে রাইট দিল? যেখানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট নির্ণয় দিয়েছে যে জোরপূর্বক ভ্যাকসিনেশন করা যাবে না, সেখানে জোরপূর্বক ভ্যাকসিনেশনের যে কার্যক্রম চলছে সেটা কোন হারামজাদা রাইট দিয়েছে? আমরা ভ্যাকসিনেশনের বিরোধী নয়, যে স্বেচ্ছায় ভ্যাকসিনেশন নেবে সেটাকে আমরা সমর্থন করি, কিন্তু জোরপূর্বক খবরদার। যেখানে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায় নির্ণয় রয়েছে সেখানে হেলথ ডিপার্টমেন্ট বলুন, ভারত সরকারের বাপেরও ক্ষমতা নেই জোরপূর্বক প্রভাবিত করে তাদেরকে ভ্যাকসিনেশন করার। তার পরবর্তী আমাদের যে বিষয়, যে লকডাউন কালে বিগত 2 বছর ধরে যে লকডাউন সারা ভারতবর্ষে হলো, এই লকডাউন কালে লুকিয়ে লুকিয়ে সংসদে শ্রমিক বিরোধী আইন তৈরি করে, শ্রম আইন তৈরি করেছে। আর এই শ্রম আইনের মারফতে আগামী দিনে শ্রমজীবী মানুষরা, সে সাধারণ বেসরকারি সংস্থাতে যারা কাজ করছে তারাও, ইনক্লুডিং টু যারা সরকারি দপ্তরে কাজ করছে তারা, সরকারি কর্মচারী সহ সাধারণ নন সরকারি কর্মচারী যারা দিন খেটে দিন খায়, তাদের পর্যন্ত আগামী দিনে তাদেরকে 12 থেকে 14 ঘন্টা খাটানো হবে। এরকম একটা শ্রম আইন সেই লকডাউন কালে লুকিয়ে লুকিয়ে ভারতের মনুবাদী সরকাররা নির্মাণ করেছে, যা আগামী দিনে লাগু করবে, ইমপ্লিমেন্ট করবে। যে ব্যবস্থাটা সেই ইংরেজদের সময়ে ছিল, সেই ব্যবস্থাটাকে খতম করে বাবা সাহেব আম্বেদকর ন্যূনতম যে শ্রমের যে টাইম সেটা 8 ঘন্টা করে বেঁধে দিয়েছিলেন কনস্টিটিউশন মারফত, সেটাকে আবার অ্যামেন্ডমেন্ট করে, এই আইনটাকে অ্যামেন্ডমেন্ট করে কি করেছে, আগামী দিনে সরকারি কর্মচারী সহ সাধারণ দিন এনে দিন খেটে যারা খায়, দিন মজুরি পর্যন্ত আগামী দিনে তাদেরকে গরু ছাগলের মতো খাটানো হবে, গাধার মতো খাটানো হবে, 12 থেকে 14 ঘন্টা খাটানো হবে। এরকম কালা কানুন ভারত সরকার নির্মাণ করেছে, যা আমরা রাষ্ট্রীয় পিছড়া বর্গ মোর্চা থেকে সেটাকে সম্পূর্ণ ধিক্কার জানাই এই আইনকে। যে ভারতবর্ষের যে পূর্বের যে শ্রম আইন ছিল, যে কাজের সেই নিয়ম আইনগুলো ছিল, যেটা বাবা সাহেব আম্বেদকর নিজের হাতে লিখে, সেই শ্রম আইনটাই বলবৎ থাকবে। এবং সরকারকে আমরা চেতাবনী দিতে চাই, এই কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট করে নিজের ইচ্ছা মতো কানুন বানিয়ে বিদেশি পুঁজিপতিদের স্বার্থে এই কানুন আমরা কখনোই মেনে নিতে পারি না এবং কখনো আমরা মানব না। এই আইনকে আমরা সম্পূর্ণ ধিক্কার জানাই এবং সরকারকে চেতাবনী দিতে চাই, অবিলম্বে যে অ্যামেন্ডমেন্ট কৃত আইনটাকে পুনরায় সংসদে বিল এনে পুনরায় পূর্বের এই আইনটাকে যাতে বহাল করা হয়, তার আইন পাস করে
পুনরায় সেই পূর্বের আইনকে বলবৎ করতে হবে, নচেত আগামী দিনে ভারতের এসসি এসটি ওবিসি মাইনরিটিস এমপ্লয়ি থেকে সাধারণ মানুষ পর্যন্ত আমরা न्याय प्रतिस्थापन करार जन्य आत्मनियोग करे। इसमें अगर हमारा जान भी जा चली जाए तो इसका भी परवाह नहीं है। हम किसी भी हालात में देश में न्याय कायम करने के लिए तैयार हैं। साथियों, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়ী করতে চাই না। সর্বশেষে আমি এটাই আপিল রাখবো, আমাদের যে এই আন্দোলনটা সম্পূর্ণ কনস্টিটিউশনের দায়রে থেকে শান্তিপূর্ণ উপায় হবে। আমরা কোন রকম হিংসাত্মক আন্দোলনকে সমর্থন করি না এবং আমাদের এই আন্দোলন কখনোই হিংসাত্মক নয় সারা ভারতবর্ষে। তো আমরা আমাদের এই আন্দোলনকে সম্পূর্ণ কনস্টিটিউশনের দায়রে থেকে আমাদের যে রুলস রেগুলেশন, সেই রুলস রেগুলেশনকে মান্যতা দিয়ে আমাদের এই কার্যক্রমকে সম্পূর্ণ করতে হবে এবং এই কর্মসূচি আপনারা শৃঙ্খল পদ্ধতিতে শান্তিপূর্ণ উপায়ে আপনারা সুসম্পন্ন করবেন, এই আশা আকাঙ্ক্ষা রাখছি আপনাদের সকলের প্রতি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় ভীম, জয় ভারত, জয় মূল্যবাসী।